গল্পের শুরুতে আমরা এমন এক পৃথিবী দেখতে পাই যেখানে মানুষের রাজত্ব প্রায় শেষ হয়ে গেছে। পৃথিবীর শহরগুলো এখন পরিত্যক্ত, আর সেগুলোর দখল নিয়েছে শক্তিশালী বানরের দল। মানুষকে বাধ্য করা হয়েছে শহর ছেড়ে গভীর জঙ্গলে আশ্রয় নিতে। তাদের সংখ্যা এতটাই কমে গেছে যে মনে হয় যে কোনো সময় পুরো মানবজাতি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। অন্যদিকে শক্তিশালী বানরের দলগুলো নিজেদের মধ্যে ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত। তারা দুর্বল গোত্রের উপর হামলা চালায়, অনেকে হত্যা করে এবং যারা বেঁচে যায় তাদের বন্দী করে দাস হিসেবে ব্যবহার করা হয়। এই পৃথিবীতেই আমরা নোয়া নামের এক তরুণ বানরকে দেখতে পাই। একদিন নোয়া তার দুই বন্ধু আয়ানা ও সোনার সঙ্গে একটি পুরনো উঁচু ভবনে ওঠে। ভবনটি একসময় মানুষের ছিল, কিন্তু এখন সেখানে শুধু পাখিদের বাসা। তাদের উদ্দেশ্য হলো বাজ পাখির বাসা থেকে একটি ডিম সংগ্রহ করা। নোয়াদের গোত্রে একটি বিশেষ নিয়ম রয়েছে, প্রত্যেক তরুণ বানরকে ছোটবেলা থেকেই একটি বাজ পাখি পালন করতে হয়। সেই পাখি বড় হওয়ার পর তার মালিকের বিশ্বস্ত সঙ্গী হয়ে থাকে। তাই একজন তরুণ বানরের কাছে নিজের বাজ পাখির ডিম সংগ্রহ করা অনেকটাই সম্মানের বিষয়। তিনজন অনেক কষ্ট করে ভবনের চূড়ায় পৌঁছে একটি বাসা খুঁজে পায়, কিন্তু সেখানে গিয়ে তারা দেখে বাসায় মাত্র 3টি ডিম রয়েছে। গোত্রের নিয়ম অনুযায়ী সব ডিম নিয়ে যাওয়া যাবে না, অত্যন্ত একটা ডিম বাসায় রেখে আসতে হবে। তাই একটি ডিম ছেড়ে দেওয়ার পর বাকি দুটো ডিম নিয়ে আয়ানা ও সোনা খুশি হলেও নোয়ার জন্য কোনো ডিমই থাকে না। এতে নোয়া খুব চিন্তায় পড়ে যায়, কারণ গোত্রের অন্যরা যদি জানতে পারে সে ডিম সংগ্রহ করতে পারেনি তাহলে তাকে দুর্বল ও অযোগ্য মনে করা হতে পারে। ঠিক তখনই নোয়ার চোখে পড়ে দূরে থাকা আরেকটি বাসার দিকে। সেটি আরো অনেক উঁচু জায়গায় ছিল। বন্ধুরা তাকে সাবধান করলেও নোয়া কোনোভাবেই পিছিয়ে যায় না। সে জানতো তাকে যে কোনো মূল্যে একটি ডিম নিয়ে ফিরতে হবে। অনেক ঝুঁকি নিয়ে নোয়া সেই বাসার কাছে পৌঁছে যায়, কিন্তু ডিমটি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই মা বাজ ফিরে আসে। বিশাল পাখিটি নোয়ার উপর আক্রমণ করে। আতঙ্কে নোয়ার পা পিছলে যায় এবং সে ভবনের নিচে পড়তে শুরু করে। শেষ মুহূর্তে নোয়া একটি গাছের ডাল আঁকড়ে ধরে নিজের জীবন বাঁচায়। এত বড় বিপদ থেকে বেঁচে যাওয়ার পরও সে ডিমটি ছাড়ে না। শেষ পর্যন্ত ডিমটি নিয়েই সে বন্ধুদের কাছে ফিরে আসে। তিনজন যখন তাদের ঘোড়ার কাছে ফিরে আসে তখন তারা দেখতে পায় নোয়ার ঘোড়ার উপর রাখা একটি কাপড় নেই। কিছুক্ষণ পর গাছের মাঝখানে তারা অদ্ভুত কিছু একটা দৌড়ে যেতে দেখে। তিনজন সঙ্গে সঙ্গে সেটার পিছু নেয়, কিন্তু অদ্ভুত প্রাণীটি হঠাৎ একটি পুরনো সুড়ঙ্গের ভেতরে ঢুকে যায়। তারা সেইখানে পৌঁছানোর আগেই সেটি অদৃশ্য হয়ে যায়। তাদের গোত্রে এই সুড়ঙ্গ নিয়ে অনেক ভয়ঙ্কর গল্প প্রচলিত ছিল, তাই কেউ ভেতরে যাওয়ার সাহস করে না। তারা শুধু দেখতে পায় সেই হারিয়ে যাওয়া কাপড়টি মাটিতে পড়ে আছে, কিন্তু কাপড়ের উপর তাজা রক্তের দাগ দেখে তিনজনই আতঙ্কিত হয়ে যায়। আরো ভয়ঙ্কর বিষয় হলো রক্তটি কোনো বানরের নয়, এটি মানুষের রক্ত। এই ঘটনা নোয়াদের বুঝিয়ে দেয় মানুষ পুরোপুরি পৃথিবী থেকে হারিয়ে যায়নি। গ্রামে ফিরে নোয়া তার মায়ের সঙ্গে দেখা করে। ছেলে ডিম নিয়ে ফিরেছে এটা দেখে নোয়ার মা অনেক খুশি হয়। এরপরে নোয়া তার বাবা কোরোকে ঘটনাটি জানায়। কোরো স্বীকার করে মানুষ এখনো বেঁচে আছে, তবে তারা খুবই দুর্বল অবস্থায় রয়েছে। কোরোর মতে মানুষ একসময় বানরদের সবচেয়ে বড় শত্রু ছিল, তাই মানুষ আবার শক্তিশালী হয়ে উঠলে ভবিষ্যতে বানরদের জন্য বিপদ তৈরি হতে পারে। কিছুদিন পর নোয়া আবার সেই রহস্যময় মেয়েটিকে দেখতে পায়। তাকে ধরতে গেলে মেয়েটি পালিয়ে যায় এবং নোয়ার সংগ্রহ করা ডিমটি মাটিতে পড়ে ভেঙে যায়। নোয়ার জন্য এটি ছিল বড় আঘাত, কারণ কিছুক্ষণের মধ্যেই তার গোত্রের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ছিল। তাই সে নতুন ডিম সংগ্রহের জন্য আবার জঙ্গলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় চারদিকে অনেক মৃত বানরের দেহ পড়ে আছে। কিছুক্ষণ পর সে নিজের গোত্রের এক আহত সৈন্যকে খুঁজে পায়। সৈন্যটি মৃত্যুর আগে তাকে দ্রুত পালিয়ে যেতে বলে। নোয়া গাছের আড়ালে লুকিয়ে পড়ে। এরপর সেখান থেকে আসে একদল বিদ্রোহী বানর, যাদের নেতৃত্ব দিচ্ছিল সিলভা। তারা সেই রহস্যময় মেয়েটিকেও খুঁজছিল। সিলভার চোখ পড়ে নোয়ার ঘোড়ার উপর। সে একটি বৈদ্যুতিক অস্ত্র দিয়ে ঘোড়াটিকে ভয় দেখালে ঘোড়াটি সরাসরি নোয়ার গ্রামের দিকে ছুটে যায়। সিলভা ও তোর দল ঘোড়ার পিছু নেয়। নোয়া বুঝতে পারে তার গ্রাম বড় বিপদের মুখে। সে প্রাণপণে গ্রামের দিকে ছুটতে থাকে, কিন্তু সেখানে পৌঁছে সে দেখতে পায় পুরো গ্রাম আগুনে জ্বলছে। অনেক বানরকে হত্যা করা হয়েছে এবং বাকিদের বন্দী করে নিয়ে যাওয়া হয়েছে। নোয়া তার মা ও বন্ধুদের খুঁজে বের করে। এরপর সে তার বাবা কোরোকে দেখতে পায়। বাজ পাখিগুলো মুক্ত করে শত্রুদের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করতেই সিলভা সেখানে হাজির হয়। কোরো সিলভার সামনে মাথা নত করতে অস্বীকার করে এবং তার উপর আক্রমণ করে, কিন্তু সিলভার হাতে থাকা বৈদ্যুতিক অস্ত্রের কারণে কোরো বেশিক্ষণ লড়াই করতে পারে না। নোয়াকে রক্ষা করতে গিয়ে সে মারাত্মকভাবে আহত হয়। নোয়া বাবাকে বাঁচানোর চেষ্টা করলেও সিলভা তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর বৈদ্যুতিক শক দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। পরদিন সকালে নোয়ার জ্ঞান ফিরলে সে তার বাবার মৃতদেহ খুঁজে পায়। বাবাকে দাফন করার পর সে শপথ করে সিলভার কাছ থেকে সে প্রতিশোধ নেবে এবং তার বন্দী গোত্রের সবাইকে উদ্ধার করবে। এরপর নোয়া সিলভার ফেলে যাওয়া বৈদ্যুতিক অস্ত্র নিয়ে ঘোড়ায় চড়ে তাদের সন্ধানে বের হয়। তার অনুসন্ধান তাকে সেই নিষিদ্ধ সুড়ঙ্গের কাছে নিয়ে যায়। গোত্রের নিয়ম অনুযায়ী কেউ ওই সুড়ঙ্গের ওপারে যায় না, কিন্তু নিজের গোত্রকে উদ্ধার করার জন্য নোয়া নিয়ম ভেঙে সুড়ঙ্গ পার হয়ে যায়। অন্য পাশে সে একটি পরিত্যক্ত শহর দেখতে পায়। সেখানেই সে নিজের মায়ের একটি কাপড় খুঁজে পায়। এতে তার বিশ্বাস হয় বন্দী বানরদেরও এই পথ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যাত্রাপথে নোয়া একটি ফাঁদে পড়তে যাচ্ছিল। ঠিক তখন তার সঙ্গে দেখা হয় রাকা নামের এক বানরের। প্রথমে নোয়ার হাতে বৈদ্যুতিক অস্ত্র দেখে রাকা তাকে শত্রু মনে করলেও পরে নোয়ার ঘটনা শুনে তাকে বিশ্বাস করে। রাকা জানায় সিলভা তার নিজের গোত্রের ওপর হামলা চালিয়েছিল। এরপর রাকা নোয়াকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় জানায়। সিলভার নেতা প্রক্সিমাস সিজার নিজেকে মহান
মহান নেতা সিজারের উত্তরসূরি দাবি করে, কিন্তু প্রকৃত সিজার বানরদেরকে ঐক্য করতে চেয়েছিলেন আর প্রক্সিমাস তার নাম ব্যবহার করে নিজের ক্ষমতা বাড়াচ্ছে। রাকা নোয়াকে পুরনো কিছু বই দেখায়, সেখানে মানুষ ও বানরদের একসঙ্গে বসবাসের ছবি ছিল। নোয়া প্রথমবার কাছ থেকে মানুষের ছবি দেখে অবাক হয়ে যায়। ঠিক তখন তারা আবার সেই রহস্যময় মেয়েটিকে দেখতে পায়। রাকা বুঝতে পারে মেয়েটি শত্রু নয়। রাতে তাকে খাবার দেওয়ার পর তারা বুঝতে পারে সে মূলত ক্ষুধার কারণে তাদের অনুসরণ করছিল। মেয়েটির আসল নাম তখনও তারা জানতো না, তাই তারা তাকে আনায়া নামে ডাকতে শুরু করে। পরদিন নোয়া বুঝতে পারে মেয়েটি সাধারণ কোনো মানুষ নয়, তার মধ্যে অনেক জ্ঞান রয়েছে এবং সে সবকিছু খুব ভালোভাবে বুঝতে পারে। তাই নোয়া ও রাকা তাকে সঙ্গ নিয়ে যাত্রা শুরু করে। পথে তারা কিছু অসহায় মানুষকে দেখতে পায়, তাদের অবস্থা ছিল অত্যন্ত করুণ। রাকা সিদ্ধান্ত নেয় সে ওই মানুষদের সঙ্গে থাকবে এবং তাদের সাহায্য করবে। বিদায় নেওয়ার আগে রাকা নোয়াকে সিজারের পুরনো লকেটটি দিয়ে দেয়। এরপর নোয়া একাই এগিয়ে যায়, কিন্তু কিছুদিন পর সিলভা ও তার দল আবার তাদের সামনে হাজির হয়। তারা মানুষদের উপর হামলা করতে শুরু করে এবং রহস্যময় মেয়েটি রাকার কাছ থেকে আলাদা হয়ে যায়। সিলভা তাকে ধরতে যাচ্ছিল, ঠিক তখন নোয়া ঘোড়া নিয়ে সেখানে পৌঁছে তাকে উদ্ধার করে। রাকাও তাদের সঙ্গে যোগ দেয়। এবার মেয়েটি অবশেষে কথা বলে। সে জানায় তার আসল নাম মেয়ে। এতদিন সে ইচ্ছা করেই চুপ ছিল, কারণ তার মা তাকে অপরিচিত মানুষের সঙ্গে কথা বলতে নিষেধ করেছিল। মেয়ে আরো জানায় সে জানে প্রক্সিমাস কোথায় থাকে এবং নোয়ার গোত্রের মানুষদের সেখানে বন্দী করে রাখা হয়েছে। তাই নোয়া, রাকা ও মেয়ে একসঙ্গে তাদের উদ্ধার করার সিদ্ধান্ত নেয়, কিন্তু পথে সিলভা তাদের উপর হামলা চালায়। এক পর্যায়ে মেয়ে পানিতে পড়ে গেলে রাকা তাকে বাঁচাতে ঝাঁপ দেয়। মেয়েকে উদ্ধার করলেও রাকা প্রচন্ড স্রোতে ভেসে যায়। অন্যদিকে সিলভার লোকেরা নোয়া ও মেয়েকে বন্দী করে তাদের আস্তানায় নিয়ে যায়। সেখানে নোয়া দেখতে পায় বানররা বিশাল জাহাজে বসবাস করছে, আর মেয়েকে একটি ঘরে নিয়ে যাওয়া হলে সেখানে তার দেখা হয় ট্র্যাভাথান নামের এক বৃদ্ধের সঙ্গে। ট্র্যাভাথান প্রক্সিমাসকে মানুষের পুরনো জ্ঞান, ইতিহাস এবং প্রযুক্তি সম্পর্কে শেখাচ্ছিল। অন্যদিকে নোয়া বন্দী বানরদের মধ্যে তার বন্ধু সোনাকে দেখতে পায়। সোনা তাকে তার মায়ের কাছে নিয়ে যায়। অনেকদিন পর মা ও ছেলের দেখা হয়। এরপর প্রক্সিমাস সবার সামনে হাজির হয়। সে বানরদের আরো শক্তিশালী হওয়ার স্বপ্ন দেখায়। তার আসল লক্ষ্য ছিল একটি বিশাল বাংকারের দরজা খুলে ভেতরে থাকা মানুষের পুরনো প্রযুক্তি দখল করা। মেয়ে বুঝতে পারে বাংকারের প্রযুক্তি প্রক্সিমাসের হাতে গেলে পরিস্থিতি ভয়াবহ হয়ে যাবে। প্রক্সিমাস নোয়াকেও নিজেদের দলে যোগ দেওয়ার প্রস্তাব দেয়। সে বলে নোয়া চাইলে তার সঙ্গে মিলে পুরো পৃথিবী শাসন করতে পারবে, কিন্তু নোয়া রাজি হয় না। ঠিক তখন তার বিশ্বস্ত বাজ পাখি সুর আবার তার কাছে ফিরে আসে। বাবার মতো সুরও তাকে নিজের নেতা হিসেবে গ্রহণ করেছে। বুঝতে পেরে নোয়ার মধ্যে নতুন সাহস ফিরে আসে। সে সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে নিজের গোত্রকে মুক্ত করবে। এরপর মেয়ে নোয়াকে সত্যিটা জানায় সে আসলে একটি দলের সদস্য ছিল যারা বাংকারের প্রযুক্তি উদ্ধার করতে চেয়েছিল। তার সঙ্গীরা মারা গেলেও মেয়ে বেঁচে যায়। বাংকারের ভেতরে এমন প্রযুক্তি রয়েছে যা মানুষের হারিয়ে যাওয়া জ্ঞান এবং ক্ষমতা ফিরিয়ে আনতে পারে। বিশেষ করে একটি ভাইরাসের কারণে যারা কথা বলার ক্ষমতা হারিয়েছে তাদের জন্য এই প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নোয়া মেয়েকে সাহায্য করতে রাজি হয়, তবে তার শর্ত প্রযুক্তি কোনোভাবেই প্রক্সিমাসের হাতে দেওয়া যাবে না। এরপর নোয়া তার বন্ধু আনায়া ও সোনার সাহায্য নেয়। রাতে তারা গোপনে বাঁধের দিকে যায়। মেয়ে সেখানে বিস্ফোরক বসায় এবং সবাই মিলে বাংকারের দিকে এগিয়ে যায়। অবশেষে তারা ভেন্টিলেশন শ্যাফট দিয়ে বাংকারের ভেতরে ঢুকে পড়ে। মেয়ে কন্ট্রোল রুমে বিদ্যুৎ চালু করে, চারিদিকে আলো জ্বলে ওঠে এবং বহু পুরনো প্রযুক্তি আবার সক্রিয় হয়ে যায়। মেয়ে একটি গুরুত্বপূর্ণ হার্ড ড্রাইভ সংগ্রহ করে। অন্যদিকে নোয়া একটি ঘরে পুরনো বই দেখতে পায় যেখানে বানরদের খাঁচায় বন্দী করে রাখা হয়েছিল সেই ছবি রয়েছে। এই দৃশ্য দেখে নোয়ার মনে সন্দেহ তৈরি হয়। সে বুঝতে পারে মানুষের ইতিহাসও হয়তো পুরোপুরি ভালো ছিল না। এরপর মেয়ে জানায় বাংকারের দরজা খুলে দিলে তাদের দ্রুত বেরিয়ে যেতে হবে, কারণ সে বাঁধটি উড়িয়ে দিয়ে বাংকারটিকে পানির নিচে ডুবিয়ে দিতে চায়। কিন্তু দরজা খোলার পর তারা দেখতে পায় প্রক্সিমাস ও তার লোকেরা আগে থেকেই সেখানে অপেক্ষা করছে। প্রক্সিমাস বুঝে যায় নোয়া ও মেয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মেয়ে তখন একটি বন্দুক বের করে। প্রক্সিমাস বুঝতে পারে বাংকারের ভেতরে মানুষের তৈরি অত্যন্ত শক্তিশালী অস্ত্র রয়েছে। মেয়ে বাঁধের বিস্ফোরক সক্রিয় করে দেয়। পরের মুহূর্তেই বিশাল বিস্ফোরণ ঘটে। বাঁধ ভেঙে সমুদ্রের পানি প্রচন্ড গতিতে বাংকারের দিকে ছুটে আসে। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক বানর পানির স্রোতে ভেসে যায়। নোয়া নিজের গোত্রের অনেক সদস্যও মারা যায়। এই বিশৃঙ্খলার মধ্যে সিলভা আবার নোয়ার উপর হামলা শুরু করে। দুজন পানির মধ্যেই লড়াই করতে থাকে। নোয়া বুঝতে পারে শক্তিশালী সিলভাকে হারানো সম্ভব নয়, তাই সে কৌশলে সিলভাকে বড় কিছু পাইপের দিকে নিয়ে যায়। সিলভা তাকে ধরতে গিয়ে পাইপের মাঝখানে আটকে যায়। পানির স্তর দ্রুত বাড়তে থাকায় শেষ পর্যন্ত সিলভা পানির নিচে ডুবে মারা যায়। নোয়া কোনো মতে বাংকারের ছাদে উঠে আসে, কিন্তু সেখানে প্রক্সিমাস তার জন্য অপেক্ষা করছিল। প্রক্সিমাস নোয়াকে মারতে শুরু করে এবং বলে মানুষ আবার শক্তিশালী হয়ে উঠলে একদিন তারা বানরদের উপর আধিপত্য করবে। তাই সে মানুষ ও প্রযুক্তি দুটোই নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়। নোয়া তখন প্রচন্ড দুর্বল হয়ে পড়ে, কিন্তু ঠিক সেই মুহূর্তে সে আকাশে সুরকে দেখতে পায়। নোয়া একটি বিশেষ ডাক দেয়। তার ডাক শুনে একে একে অন্য বানররাও সেই ডাক দিতে থাকে। প্রক্সিমাস বুঝতে পারে নোয়ার একা নেই। ঠিক তখন সুর আকাশ থেকে নেমে এসে প্রক্সিমাসের উপর আক্রমণ করে। এরপর একে একে অন্যান্য বাজ পাখিও আক্রমণে যোগ দেয়। প্রক্সিমাস নিজেকে রক্ষা করতে না পেরে পাহাড়ের কিনারে থেকে নিচে পড়ে যায়। এভাবেই তার রাজত্বের শেষ হয়। নোয়া তার
গোত্রের বেঁচে থাকা সদস্যদের নিয়ে নিজের পুরনো গ্রামে ফিরে আসে। ধ্বংস হয়ে যাওয়া জীবন আবার নতুন করে শুরু হয়। কিছুদিন পর মেয়ে নোয়ার সঙ্গে দেখা করতে আসে। সে জানায় তাকে চলে যেতে হবে। নোয়া তখনও তার উপর কিছুটা রাগ করেছিল, কারণ বাঁধের বিস্ফোরণে তার গোত্রের অনেক বানর মারা গিয়েছে। মেয়ে তাকে বোঝায় সে ইচ্ছে করে তাদের ক্ষতি করতে চায়নি, কিন্তু প্রযুক্তি যদি প্রক্সিমাসের হাতে চলে যেত তাহলে মানুষের জন্য আরো বড় বিপদ তৈরি হতো। শেষ পর্যন্ত নোয়া মেয়েকে সিজারের সেই লকেটটি দিয়ে দেয়। সে তাকে বোঝায় সিজারের শিক্ষা যেন সে কখনো ভুলে না যায়। মানুষ ও বানর একসময় শত্রু হলেও ভবিষ্যতে তারা শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করতে পারে। এরপর মেয়ে একটি গোপন জায়গায় পৌঁছে হার্ড ড্রাইভটি অন্য বেঁচে থাকা মানুষদের হাতে তুলে দেয়। তারা হার্ড ড্রাইভটি একটি যোগাযোগ যন্ত্রের সঙ্গে যুক্ত করে। কিছুক্ষণ পর যন্ত্রটি কাজ করতে শুরু করে এবং পৃথিবীর অন্য প্রান্তে থাকা আরো কিছু মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন হয়। অর্থাৎ এতদিন বিচ্ছিন্ন হয়ে থাকা মানুষরা আবার একে অপরের অস্তিত্ব সম্পর্কে জানতে পারে। মেয়ে বুঝতে পারে তার মিশন সফল হয়েছে। অন্যদিকে নোয়ার নেতৃত্বে বানররাও নতুনভাবে জীবন শুরু করে। একদিকে মানুষ তাদের হারানো জ্ঞান ও সভ্যতা ফিরিয়ে আনার চেষ্টা করছে, অন্যদিকে নোয়া তার গোত্রকে নিয়ে শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ার পথে এগিয়ে যাচ্ছে। আর ভবিষ্যতে মানুষ ও বানর আবার কিভাবে একে অপরের মুখোমুখি হবে সেই সম্ভাবনা রেখেই মুভিটির গল্প এখানে শেষ হয়।